আমরা আসবো স্যার। ইয়াশ তাকালো মাথাটা ঘুরিয়ে, দেখলো সাইফান আর মেহেক দাঁড়িয়ে আছে ওর পিছনে। ইনায়ার সাথে ওরাও গিয়েছিল ইয়াশকে আনতে। তখন ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম করেছিল মেহেকই। মেহেক আর সাইফান দুজনেই ইয়াশের স্টুডেন্ট। মেহেক মেয়েটা একা হলে কখনো ওর ডাকে সাড়া দিত না ইয়াশ, তবে সাইফান আছে তাই আসতে বলল ভিতরে। ঠোঁটের হাসি চড়া হলো মেহেকের। মনে হলো ইয়াশের এই অনুমতির অপেক্ষাতেই ছিল সে। যদিও এখন থেকে ইয়াশের সাথে দেখা হবে প্রতিদিন, কিন্তু কাছ থেকে দেখার ফিলিংসটা আলাদা। এই ভেবে ছুটল ইয়াশের পিছু পিছুই। সাইফানও এলো। ভেতরে ঢুকেই কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গেল ইয়াশ। লম্বা একটা শাওয়ার নিয়ে ফিরে এলো আবার। বিছানার পাশটাতেই দাঁড়িয়েছিল ইয়াশ। কি যেন ভাবতে ভাবতে ধপ করে শুয়ে পড়ল। মাথার পিছনে 2 হাত দিয়ে চোখটা বন্ধ করলো ঘুমাবে বলে। কিন্তু এ কি হলো? চোখের সামনে উপমা এসে ঘোরাঘুরি করছে কেন? কেন ওর হাসি মাখা মুখ, চঞ্চল হরিণীর মতো চোখ দুটোর চাহনি বারবার ভেসে উঠছে চোখের সামনে। আচ্ছা, ইয়াসের উপমা ভালো আছে তো? ইয়াসের চলে আসায় সে কি কষ্ট পেয়েছে? মেয়েটা যে বড্ড চঞ্চল, ভুল করে পদে পদে। ইয়াস কি তাকে ছেড়ে চলে এসে ভুল করলো? হুট করে ইয়াসের মাথায় আসলো ঈশানের কথা। পুরনো আঘাতপ্রাপ্ত জায়গায় পরপর এতগুলো আঘাতে নিশ্চয়ই আত্মরা হয়ে পড়ে আছে এখনো ওই পরিত্যক্ত বাড়িতে। ওর যা ইচ্ছে হোক, পচে মরুক ওখানেই। ইয়াসের যায় আসে না তাতে। কিন্তু কোনোভাবেই সুস্থ হয়ে যদি আবারও উপমার দিকে হাত বাড়ায়, কথাটা ভাবনায় আসতেই ইয়াসের কপালে ভাঁজ পড়ল। উঠে বসে হাতে নিল ফোনটা। ভাবলো কল দেবে উজ্জ্বলকে। পরক্ষণেই আবার কি যেন ভেবে হাসি ফুটলো ঠোঁটের কোণে। বলল বিড়বিড় করে, ঈশান আমার উপমার দিকে হাত বাড়াবে কি করে? ওর হাত দুটো তো আমি যত্ন করে অকেজো করে দিয়েছি সারা জীবনের মতো। নিজের হাতে তুলে খাবার খেতে পারবে কিনা সন্দেহ। হাত বাড়ানো তো দূরের কথা, না চিন্তার কারণ নেই, উপমা ভালোই থাকবে। ইয়াস রেখে দিল ফোনটা। বিছানায় শুয়ে চোখটা বন্ধ করবে, তখনই কানে আসলো ফোনের রিংটোনের আওয়াজ। ইচ্ছা করেই রিসিভ করলো না কলটা। কে দিয়েছে সেটাও দেখলো না। দিনের আলো কেটে গিয়ে অন্ধকার নেমেছে চারিপাশে। প্রকৃতির তাণ্ডব কমেছে। কমেছে মানুষের হাঁটাচলা। ঝড় বৃষ্টির দিনে কেই বা বের হয় বাড়ি থেকে। কিন্তু ইয়াসের উপমা যে বসে আছে এখনো পথ চেয়ে আছে ইয়াসের। ইয়াস ওকে ছেড়ে চলে গেছে বিশ্বাসই হচ্ছে না কাশফিয়ার। বারবার মনে হচ্ছে ওর ভুলে শাস্তি দিতে মিছিমিছি হারিয়ে যাওয়ার অভিনয় করছে ইয়াশ। খন্দকার মঞ্জিলে নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই বসে আছেন ড্রয়িং রুমে। সকলের মুখেই চিন্তার ছাপ। কেউ কেউ পাগলের মতো খুঁজে যাচ্ছেন কাশফিয়াকে। মেয়েটা কোথায় আর কার কাছে গেল মাথায় আসছে না কারোরই। ভিজে কাপড়ে একটা ছোট্ট চায়ের দোকানের সামনে পাতানো বেঞ্চে জড়সড় হয়ে বসে আছে কাশফিয়া। এই জায়গাটাতে কেন এলো সে নিজেও জানে না। ইয়াসের সাথে প্রথম দেখাটা তো কাশফিয়ার এখানেই হয়েছিল। আবারও যদি সেদিনের মতো দেখা পেত ইয়াসের, মন্দ হতো কি তবে? কাশফিয়া যখনই বিপদে পড়ে তখনই আগমন ঘটে ইয়াসের। আজকে কাশফিয়ার খুব করে চাইছে ও বিপদে পড়ুক, ইয়াস এসে বাঁচিয়ে নিক ওকে। ভাবনায় ছেদ পড়ল কাশফিয়ার। চায়ের দোকানের ভদ্রলোক 1 কাপ গরম চা এনে ধরলেন ওর চোখের সামনে। বললেন আদুরে গলায়, খেয়ে নাও মা, তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি ক্ষুধার্ত। কাশফিয়া তাকালো ওনার দিকে। ভদ্রলোকের কথার উত্তরে মুচকি হাসলো কেবল। চায়ের কাপটা হাতে নিল সে। উনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আবারও, কেন এই গরিব চেঁচার দরজায় আসলে? এর থেকে ভালো কিছু খাওয়াবো, তার সাধ্য নেই আমার। কাশফিয়া কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো ওনার দিকে। ভদ্রলোকের ব্যবহারে বরাবরই মুগ্ধ হয় সে। মাঝে মধ্যে কলেজ থেকে আসার সময় এখানে বসতো, গল্প করতো ওনার সাথে। সেদিনও তো ওনার আকুতি মিনতি দেখেই ইয়াশ ছুটে এসেছিল ওকে বাঁচাতে। কাশফিয়া উঠতে নিলেই বলে উঠলেন ভদ্রলোক, জামাই কোথায় মা? ঝড় তুফানের দিনে এভাবে একা এমা হাঁটছো যে? ঝগড়া হয়েছে দুজনের? দীর্ঘশ্বাস ছাড়লো কাশফিয়া। বলল ওনাকে, উনি হারিয়ে গেছেন চাচা, আমার থেকে অনেক দূরে চলে গেছেন। ঝগড়া হবে কি করে? আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বোধহয় উনি পালালেন। দোকানে বসে থাকা ভদ্রলোক তাকালেন কাশফিয়ার দিকে। মেয়েটার চোখ বেয়ে পানি পড়ছে ক্রমাগত। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ওনার কষ্ট হলো কাশফিয়ার অবস্থা দেখে। এই ভর সন্ধ্যাবেলা মেয়েটা যাবেই বা কোথায়? একবার ভাবলেন নিজের বাড়িতেই নিয়ে যাবেন ওকে। কিন্তু এই মেয়ে যেমন ভাঙাচোরা বাড়িতে থেকে অভ্যস্ত নয়, সেটা তো জানা ওনার। তাই বললেন না কিছু আগ বাড়িয়ে। অপেক্ষা করলেন কেউ খুঁজতে আসে কিনা কাশফিয়াকে। কত কিছু বলে ওকে বসিয়ে রাখলেন ওখানেই। কাশফিয়াকে খুঁজতে খুঁজতে অবশেষে পেল উজ্জ্বল। মনে হলো বুকের উপর থেকে পাথর নেমেছে ওর। কাছে এসে বলল গম্ভীর কণ্ঠে, এসবের মানে কি কাসফিয়া? মাথা ঘুরিয়ে তাকালো কাশফিয়া। দেখলো উজ্জ্বল আর সিমিকে। সিমি এসে বসেছে কাশফিয়ার পাশে। মুখটা কেমন বেজার করে রেখেছে মেয়েটা।
বাড়ির এই পরিস্থিতিতে হয়তো দম বন্ধ লাগছে তার। কাশফিয়া বুঝলো সবটাই। কষ্ট করে মুখে হাসি টেনে বলল সে। কিসের মানে জানতে চাইছেন আপনি ভাইয়া? এই ঝড় তুফানের মধ্যে কাউকে কিছু না বলে বেরিয়ে আসলে যে? বাড়ির সবাই চিন্তা করছেন তোমার জন্য। তাড়াতাড়ি এসো, আমাদের বাড়ি ফিরতে হবে। কাশফিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল উজ্জ্বলকে। যার হাত ধরে আপনাদের বাড়িতে গেছিলাম সেই তো আমাকে একা রেখে চলে গেছে ভাইয়া। কার ভরসায় যাব আমি? চুপ রইল উজ্জ্বল। কথা নেই ওর মুখে। কি বা বলবে কাশফিয়ার কথার উত্তরে। সত্যিই তো, ইয়াস এমন একটা কাজ কেন করলো? পরক্ষণেই আবার ভাবছে উজ্জ্বল, ইয়াস হয়তো ভালো কিছু ভেবেই এমনটা করেছে। কিন্তু কাশফিয়া যে ঠিক কতটা ভালোবাসে ইয়াসকে বুঝতে বাকি নেই কারোরই। কেটে গেছে অনেকগুলো দিন, প্রায় 1 মাসের মতো। সামনে কাশফিয়ার এইচএসসি এক্সাম। সেদিন বাড়িতেই গিয়েছিল সিমি আর উজ্জ্বলের জোড়াজুড়িতে। 2-3 দিন না যেতেই কেমন লাগছিল কাশফিয়ার। দম বন্ধ হয়ে আসছিল ওই বাড়িতে থাকতে। ইয়াসের ফেলে যাওয়া সব জিনিসপত্র বারবার চোখে পড়ছিল ওর। চলে গিয়েও যেন পুরো রুম জুড়ে নিজের অস্তিত্ব রেখে গেছে ইয়াস। কাশফিয়া থাকবে কি করে ওই বাড়িতে? বারবার যে মনে পড়ছিল ইয়াসের কথা। কাছে যেতে ইচ্ছে করছিল ওর। উজ্জ্বল আর বাড়ির বাকিরা হয়তো বুঝলো কাশফিয়ার অবস্থা। এমনিতেও ইয়াস বলে গেছে ওকে হোস্টেলে রেখে আসতে। সেই দায়িত্বই পালন করলো উজ্জ্বল। কাশফিয়াকে ওর কলেজের পাশে থাকা হোস্টেলে রেখে এলো। তারপর থেকে আর খন্দকার মঞ্জিলে পা রাখেনি কাশফিয়া। মাঝে মধ্যেই সিমি আসে স্কুল থেকে যাওয়ার পথে। কখনো আবার সুফিয়া বেগমও আসেন। মা না থাকার অভাবটা এখন বুঝতে পারে না কাশফিয়া। সুফিয়া বেগম যথেষ্ট ভালোবাসেন ওকে। সবার এত যত্ন দেখলেই মনে পড়ে কাশফিয়ার। এগুলো তো ইয়াসের জন্যই পেয়েছে সে। সব পেলেও ইয়াস যে নেই ওর সাথে। ওই মানুষটার শূন্যতা কাটাবে কি করে? এত মানুষের ভালোবাসার ভিড়ে যে ও কেবল ইয়াসের ভালোবাসাটাই চায়। কোথায় গেলে দেখা পাবে ইয়াসের? কি করলে আবার ফিরে আসবে ইয়াস? মেঝেতে বসে হাঁটুর উপর মুখ গুজে কান্না করছে আর কথাগুলো ভাবছে কাশফিয়া। দরজার ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙে ওর। উঠে গিয়ে দরজাটা খুলে দিল সে। পরিচিত মুখগুলো দেখে হাসি ফুটলো ওর ঠোঁটের কোণে। দরজার সামনে দাঁড়িয়ে আছে উজ্জ্বল আর সিমি। কাশফিয়া ভেতরে আসতে বলল দুজনকে। সিমি ওর হাতে থাকা শপিং ব্যাগটা কাশফিয়ার দিকে বাড়িয়ে বলল, এই নাও নতুন মামি, আমার মামাই। পুরোনো কথাটা বলে শেষ করার আগেই আচমকা সিমির গালে থাপ্পড় দিল উজ্জ্বল। সিমি হতভম্ব হয়ে মাথাটা ঘুরিয়ে তাকালো ওর বাবার দিকে। দেখলো উজ্জ্বল চোখ রাঙিয়ে তাকিয়ে আছে ওর দিকে। এদিকে এই দুই বাবা মেয়ের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে কাশফিয়া। উজ্জ্বল লক্ষ্য করলো সেটা। এক গাল হেসে বলল কাশফিয়াকে, সিমির গালে মশা বসেছিল বুঝলে, আমি মশাটাকে তাড়িয়ে দিতেই থাপ্পড় দেওয়ার ভান করলাম। উজ্জ্বলের কথাই হেসে ফেলল কাশফিয়া। সিমির হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, এগুলো আমার। সিমি চুপ রইল। উত্তর দিল উজ্জ্বল, হ্যাঁ, এগুলো আম্মু পাঠিয়েছেন তোমার জন্য। সিমি ফ্যাল করে তাকিয়ে রইল ওর বাবার দিকে। মনে মনে বলল। বেশ কিছুক্ষণ গল্প গুজব করে চলে গেল সিমি আর উজ্জ্বল। কাশফিয়া খুলে দেখলো ব্যাগটা। একটা সুন্দর চকচকে নীল রঙের শাড়ি রাখা ব্যাগে। তার সাথে আবার সোনার জুয়েলারি সেট। এগুলো ওর শাশুড়ি পাঠিয়েছেন ভাবতেও অবাক লাগছে যেন। কাশফিয়ার জন্য কিছু কিনলেও নেই, নিয়ে আসেন নিজেই, তাও আবার কালো বা খয়েরি রঙের। নীল তো ইয়াসের পছন্দের রং। তবে কি শাড়িটা ইয়াসি পাঠালো? কথাটা ভাবনাতে আসতেই মন খারাপগুলো কোথায় যেন উড়ে গেল কাশফিয়ার। ভাবলো শাড়িটা পরে দেখবে এক্ষুনি। ইয়াস না পাঠালে ইয়াসের পছন্দের রং যে এটা। দরজাটা বন্ধই ছিল। কষ্ট করে আর ওয়াশরুমে গেল না কাশফিয়া। পরনে থাকা 3 পিসটা খুলে সুন্দর মতো পরে নিল শাড়িটা। ল্যাপটপ হাতে নিয়ে কাউচের উপরে বসে আছে ইয়াস। মনোযোগ দিয়ে কি দেখছে আর ঠোঁট কামড়ে হাসছে সে। ইনায়া আর কৌশিক দুজনেই বসে আছে ওর সামনে। মুখ চাওয়াচাওয়ি করছে দুজনের। ইয়াসের ঠোঁটের কোণে ঝুলে থাকা এই হাসির কারণ অজানা দুজনের কাছে। কৌশিকের মনে কৌতূহল জাগলো, ইয়াস কি বা কাকে দেখে এভাবে মুচকে হাসছে। জানবে সে। নিজের মনের কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করলো ইয়াসকে, কাকে দেখে হাসছিস ব্রো? নির্ঘাত প্রেমে পড়েছিস? ল্যাপটপের দিকে চোখ রেখে কৌশিকের কথার উত্তর দিল ইয়াস। তা তো পড়েছি। ইয়াসের বলতে দেরি ইনায়া আর কৌশিকের পাল্টা প্রশ্ন করতে দেরি হয়নি। দুজনেই বলে উঠেছে একসাথে, কে সেই ভাগ্যবতী? ভাবলেশীন ভাবে বসে রইল ইয়াস। মুচকি হেসে বিবে করে বলল কৌশিকের দিকে তাকিয়ে, তোর সুন্দরী বোন ছাড়া কে হবে গর্ধব? ইয়াসের বলা কথা কানে আসলো না কৌশিকের। আবারও কিছু বলতে যাবে তখনই ইনায়া বাধা দিল ওকে। বলল ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। কৌশিক চুপ করে গেল। ইনায়া ওকে রুমে রেখে আবারও আসলো ইয়াসের কাছে। জিজ্ঞেস করলো ওকে। মেয়েটা কে প্রফেসর সাহেব? মুচকি হেসে সোজাসাপটা উত্তর দিল ইয়াস। আমার উপমা।
গত হয়েছে আরও 3টে দিন। সময়টা এখন বিকেল 4টা। নির্জন নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে কাশফিয়া। এখন বর্ষাকাল চলছে, আকাশে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি আসবে। হাঁটতে হাঁটতে রাস্তার অপর প্রান্তে চোখ পড়ল কাশফিয়ার। প্রাপ্তবয়স্ক 2 ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে। মেয়েটার লম্বা কালো চুলে বেলি ফুলের গাছটা পরিয়ে দিচ্ছে ছেলেটা। রাস্তার পাশে ছোট্ট দোকানটা থেকে চুড়ি কিনে মেয়েটার হাতে যত্ন করে পরিয়ে দিচ্ছে ছেলেটা। মেয়েটা মুচকি হাসলে ওর ধরে চুমু দিল পরপর কয়েকটা। কাশফিয়া দাঁড়িয়ে রইল ওখানেই, দেখলো ছেলে মেয়ে দুটোকে। মনে পড়লো সেদিনের কথা। ইয়াশ কত যত্ন করে মাথায় ফুল গেঁথে দিয়েছিল ওর, রাগ ভাঙাতে কিনে দিয়েছিল ওর পছন্দের চুড়িগুলো। ইয়াশের সাথে কাটানো মধুময় স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে কাশফিয়ার। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই অন্য হাতের তালু দিয়ে মুছে নিল তা। মনে মনে ঠিক করলো ইয়াশ নামক পাষাণ মানুষটাকে নিয়ে আর ভাববে না সে। কিভাবে পারলো মানুষটা কাশফিয়াকে একা রেখে চলে যেতে? একটা দিন খোঁজ নেওয়া যায় না ওর? কখনোই তো ফোন দিয়ে জিজ্ঞেস করলো না কেমন আছে। এর আগে তো কল দেয়নি কাশফিয়া নিজেও। কতবার ইয়াসের নাম্বারটা বের করে কল দিবে বলে জেদ করে আর দেওয়া হয় না। ইয়াসের প্রতি এক আকাশ পরিমাণ অভিমান জমেছে কাশফিয়ার মনে। হোস্টেলের উদ্দেশ্যেই যাচ্ছিল কাশফিয়া। মাঝপথেই শুরু হয়েছে বৃষ্টি। এখান থেকে দ্রুত হেঁটে চলে গেলে হোস্টেলে পৌঁছে যাবে কয়েক মিনিটেই। কিন্তু ওর যে পা চলছে না, মাথাটা ভারী লাগছে, শরীরটাও কেমন করছে। বৃষ্টি শুরু হলো আচমকাই। কাশফিয়া কি যেন ভেবে ধপ করে বসে পড়লো মাঝ রাস্তায়। বৃষ্টির পানি আর ওর চোখের পানি এক হয়ে গেল ততক্ষণে। কেউ জানলো না মেয়েটার মনের খবর। ভাববে না বলেও কেন ওই মানুষটাকে নিয়ে প্রতিনিয়ত ভেবে চলেছে কাশফিয়া। ওর যে মাঝে মধ্যে রাগ হয় নিজের উপরে। চোখ বন্ধ করলো কাশফিয়া। কি যেন ভাবতে লাগলো সে। হঠাৎই মনে হলো কেউ মাথার উপর ছাতা ধরে রেখেছে ওর। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তেই। সে যা ভাবছে সেটাই কি তবে সত্যি? ইয়াশ ফিরে এসেছে? কাশফিয়ার মাথার উপরে ছাতা ধরে রাখা মানুষটা কি তবে ইয়াশ? এবার নিশ্চয়ই বৃষ্টিতে ভেজার জন্য ধমক দিবে ওকে। দিক, কাশফিয়াও আচ্ছা করে বকে দেবে ইয়াশকে, শাস্তি দেবে তাকে ছেড়ে যাওয়ার অপরাধে। কাশফিয়া মুখ তুলে তাকালো, দেখলো পরিচিত মুখ। ঠোঁটের হাসি মিলিয়ে গেল ওর। আশা হলো আবারও। এই মানুষটার জন্যই তো অপেক্ষা করছিল সে। অবশেষে আসলো কৌশিক। এতদিন পরে ভাইকে দেখে তো কাশফিয়ার আনন্দ হওয়ার কথা। আনন্দ হচ্ছে না কেন? কেন সব পেয়েও হারানোর হাহাকার ওর হৃদয় জুড়ে। কৌশিক টেনে তুলল বোনকে, বলল রাগত স্বরে, সমস্যা কি কাশফি? এই মাঝ রাস্তায় বসে আছিস যে? বৃষ্টিতে ভিজলে জ্বর হবে তো। কাশফিয়া শান্ত করলো নিজেকে। ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিল সে। বলল অভিমানী কণ্ঠে, তুমি কোথায় ছিলে ভাইয়া? তুমি জানো আমি কত রাত ঘুমাইনি তোমার চিন্তায়। মামি সব সময় তোমাকে নিয়ে আজে বাজে কথা বলতো। আমি রাগ করে চলে যেতাম বাড়ি ছেড়ে। পুরো কথাটা বলার আগেই কৌশিক থামিয়ে দিল বোনকে। বলল ওকে। শান্ত হ কাশফি, আমি আছি তো, সব কথা শুনবো তোর। চুপ করলো কাশফিয়া। কৌশিক শক্ত করে ওর মাথাটা চেপে ধরলো নিজের বুকে। কান্না পেল কৌশিকেরও। এত বড় অ্যাক্সিডেন্টের পরে সুস্থ হয়ে আবারও বোনের কাছে আসবে কল্পনাতেও ছিল না ওর। আল্লাহর ইচ্ছেতে আর ইয়াসিনায়ার চেষ্টায় আবারও ভালো হয়েছে কৌশিক। ফিরে এসেছে তার বোনের কাছে। কৌশিক লক্ষ্য করলো ঠান্ডায় জমে গেছে কাশফিয়ার শরীর। থরথর করে কাঁপছে মেয়েটা। দেরি করলো না কৌশিক, কাশফিয়াকে নিয়ে বসালো গাড়িতে। ড্রাইভিং সিটে উঠে বসলো কৌশিক। পাশে বসে থাকা ইনায়াকে চোখ দিয়ে ইশারা করলে কথা না বাড়িয়ে ও চলে গেল পেছনের সিটে বসে থাকা কাশফিয়ার কাছে। কাশফিয়ার মাথাটা এনে রাখলো নিজের ঘাড়ে। গালে কপালে হাত দিয়ে বুঝলো জ্বরে পড়ছে মেয়েটা। গায়ে হয়তো আগে থেকেই জ্বর ছিল, তার উপর এই ঝুম বৃষ্টিতে ভিজে অবস্থা আরও খারাপ ওর। কৌশিককে বলল না কিছুই। বোনের প্রতি কৌশিক বরাবরই দুর্বল, জানে ইনায়া। চিন্তা হবে তাই আপাতত বলল না কথাটা। মাথা থেকে সব চিন্তা ছেড়ে ফেলে ইনায়া তাকালো কাশফিয়ার মুখ পানে। হাসি ফুটলো ওর ঠোঁটের কোণে। মেয়েটা সুন্দর, ফর্সা গায়ের রং, লম্বা চুল, টানা টানা হরিণীর মতো চোখ, সব মিলিয়ে অপরূপ সুন্দর সে। ইয়াসের বলা বর্ণনার সাথে মিলে গেছে পুরোপুরি। মুচকি হেসে বিড়বিড় করে বলল ইনায়া, তুমি হবে ইয়াসের উপমা। ইট পাথরের তৈরি শ্যাওলা পড়া পুরনো দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে কৌশিকের গাড়ি। কৌশিক একবার চোখ বুলালো পুরো বাড়িতে। ঠিক কতদিন পর আবার নিজের বাড়িতে পা রাখলো জানা নেই তার। আসতে পারবে এই ধারণাও ছিল না। সবটাই আল্লাহর ইচ্ছে। দরজার ঠকঠক আওয়াজ কানে আসতে স্তম্ভিত ফিরে তাকালেন রুমি বেগম। আস্তে ধীরে উঠে এসে খুলে দিলেন দরজাটা। কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মুখগুলো দেখে মনে হলো খুশি হননি তিনি। রুমি বেগমই হলেন কাশফিয়া আর কৌশিকের মামি। বাড়িটা কৌশিকের আব্বু আম্মুর। ওনারা মারা যান
কার অ্যাক্সিডেন্টে। মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন অনেকেই তখন দায়িত্ব নিতে চেয়েছিলেন কৌশিক আর ছোট্ট কাশফিয়ার। তখন না বুঝলেও এখন ভালো করেই বুঝে কৌশিক সবার লোক দেখানো ভালোবাসা তাদের দায়িত্ব নিতে চাওয়া সবটাই ছিল ওর বাবা রেখে যাওয়া বাড়ি আর জমি জমার লোভে। 3 কোলে কেউ না থাকায় একমাত্র মামা মামিকে কৌশিক নিয়ে এলো নিজের বাড়িতে। দায়িত্ব দিল ওর ছোট্ট বোনটার। বেঁচে থাকতে হলে পড়াশোনা করতে হবে, ইনকাম করতে হবে, এই চিন্তা সবসময়ই ছিল কৌশিকের মাথায়। তাই তো বোনকে একা রেখে পাড়ি জমিয়েছিল দূর দেশে। বোনের অভিভাবক হিসেবে রেখে গিয়েছিল ওর মামা মামিকে। কিন্তু মামির মনে যে বিষ তা তো জানা ছিল না কৌশিকের। কৌশিকের অবর্তমানে তার ছোট্ট বোনটাকে বের করে দিল বাড়ি থেকে। সব কথাই কানে গেছে কৌশিকের। তাই তো আজকে কৈফিয়ত চাইতে এসেছে সবকিছু। মামির ভয়ত মুখশ্রী দেখে হাসলো কৌশিক। বলল ওনাকে, কি হলো মামি, আমি বেঁচে আছি দেখে অবাক হলে বুঝি? শুকনো ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বললেন রুমি বেগম। তা তা হবে কেন কৌশিক? ভিতরে আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো। তোমাদের বাড়িতে তোমরাই তো আসবে, আমার অনুমতি লাগে বুঝি? মাথাটা ঘুরিয়ে ইনায়ার পাশে দাঁড়িয়ে থাকা কাশফিয়ার দিকে তাকালো কৌশিক। তারপর আবার ওর মামির দিকে তাকিয়ে বলল, অথচ আমার বাড়ি থেকে তুমি আমার বোনকে বের করে দিয়েছিলে। এমনটা কেন করেছিলে মামি? আমার অনুপস্থিতিতে তুমি আমার বোনকে বিয়ে দিতে চেয়েছিলে কোন সাহসে? কৌশিকের কথা বলার ধরনে ভয় পেলেন রুমি বেগম। ওর ধমকে কেঁপে উঠলেন তিনি। এখন কি কৌশিক বাড়ি থেকে বের করে দেবে ওনাদের? অসুস্থ স্বামী আর বিয়ে উপযোগী মেয়েকে নিয়ে কোথায় যাবেন তিনি? রাস্তায় রাস্তায় হাঁটা ছাড়া যে উপায় থাকবে না আর। রুমি বেগমের কি যেন হলো। হুট করেই মেঝেতে বসে কৌশিকের পা দুটো ধরে হাউমাউ করে কান্না করে দিলেন। বললেন বারবার, ক্ষমা করে দে বাবা, আমার ভুল হয়েছে। আমি এত কিছু ভাবিনি তখন। কাশপিয়া সুখে থাকবে ভেবেই বিয়ে ঠিক করেছিলাম ওর। সুখে থাকবে বলে নাকি নিজের মাথার উপর থেকে ঋণের বোঝা নামাতে বিক্রি করতে চেয়েছিলে আমার বোনকে? আমি বেঁচে থাকতে ওর সাথে এমন অন্যায় করার সাহস দেখালে কিভাবে মামি? নাকি ভেবেছিলে আমি মরে গেছি? আমার বোনকে তাড়িয়ে সব কিছু দখল করে বলেই কি এত আয়োজন? চুপ রইলেন রুমি বেগম। কি বা বলবেন তিনি? এমনটাই তো চেয়েছিলেন মনে মনে। সব পেয়েও লোভ জেগেছিল ওনার মনে। 3 মাস ধরে প্রাণপ্রিয় বোনের খোঁজ নিচ্ছিল না কৌশিক। ওনার মাথায় এটাই এসেছিল কোনো অঘটন ঘটেছে, কৌশিক হয়তো বেছে নেই আর। তাই তো করেছেন এত কিছু। তারা শাস্তিও পেয়েছেন। স্বামী ওনার অসুস্থ হয়ে পড়ে আছেন ঘরের এক কোণে। মেয়েটারও নানা অসুখ বিসুখ লেগেই আছে। আল্লাহ মেনে নিতে পারেননি ওনার এত অবিচার। তাই তো শাস্তি দিচ্ছেন এভাবে। মামের কান্নায় করুণা হলো না কৌশিকের। কিন্তু কাশফিয়া, ওর মনটা যে নরম। মামের কান্নায় কষ্ট পাচ্ছে কাশফিয়া নিজেও। কথার মাঝখানেই কোথা থেকে ছুটে এসে রুমি বেগমের মেয়ে খবর দিল ওনাকে। আব্বুর অবস্থা খুব খারাপ আম্মু, তাড়াতাড়ি চলো। কান্না থামালেন রুমি বেগম। দ্রুত উঠে চলে গেলেন মেয়ের পিছু পিছু। কাশফিয়া, কৌশিক আর ওদের সাথে থাকা ইনায়াও গেল। দরজার সামনে আসতেই বিছানায় শুয়ে থাকা মামার ফ্যাকাশে চেহারাটা নজরে এলো কাশফিয়ার। ভাবলো মনে মনে, ওর যে বড়ই কষ্ট হচ্ছে মামার জন্য। বুকটায় কেমন ব্যথা হলো কাশফিয়ার। কষ্টে কান্না হলো চোখ বেয়ে। স্ত্রী সন্তানের থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালেন কাশফিয়ার মামা রাফসান সাহেব। কাঁপা কাঁপা হাতটা তুলে ডাকলেন ওদেরকে। কৌশিক আর কাশফিয়া দুজনেই মুখ চাওয়াচাওয়ি করলো। তারপর দৌড়ে গেল মামার কাছে। মামি যেমনই হন, মামা তো বরাবরই বটগাছের মতো আগলে রেখেছিলেন ওদের। কাশফিয়া ওর মামার মাথার কাছটাই বসলো। ওনার হাত ধরে বলল আশ্বাস দিয়ে, ইস, মানুষটা কেমন ছিলেন আর কি হয়ে গেলেন। মামা, তুমি ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব। মলিন হাসলেন রাফসান সাহেব। বললেন ভাগ্নিকে, আমি তোকে দেখে রাখতে পারিনি রে মা, ক্ষমা করে দিস তোর এই অভাগা মামাকে। কথাটা বলেই বড় করে শ্বাস ছাড়লেন রাফসান সাহেব। কাশফিয়া বুঝলো শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে ওনার। মামার এমন অবস্থা দেখে কান্না করে দিল সে। কৌশিক মামাকে সান্ত্বনা দিয়ে বলল আবারও, এইসব বলো না মামা, তুমি ভালো হয়ে যাবে। ইনায়া দাঁড়িয়ে দেখছে সবটাই। ওনাকে হসপিটালে নিয়ে কাজ হবে না বুঝতে পারছে ভালো করে। তবে উপস্থিত সবাই ভেঙে পড়বে বলে তাই বলল না কিছুই। সময় পেরোলো কিছুটা। রাফসান সাহেবের অবস্থা আরও খারাপের দিকে গেল। বোনের কান্না আর মামার অবস্থা দেখে কৌশিক তৈরি হলো ওনাকে হসপিটালে নিয়ে যাবে বলে। কিন্তু শেষ রক্ষা হলো না। শরীরটা কেমন ঠান্ডা হয়ে এসেছে রাফসান সাহেবের। সারা শব্দ না পেয়ে কৌশিক হয়তো আন্দাজ করলো কি ঘটেছে। চোখের ইশারায় কিছু বললো ইনায়াকে। দ্রুত এগিয়ে আসলো ইনায়া। চেক করলো রাফসান সাহেবকে। শ্বাস চলাচল বন্ধ হয়ে গেছে ওনার।
বুঝতে বাকি নেই কারোরই। মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাফসান সাহেব। কাছের মানুষের মৃত্যু যে খুব কষ্ট দেয় প্রত্যেকেই, যেভাবে কষ্ট পাচ্ছেন রুমি বেগম, ওনার মেয়ে আর কাশফিয়া। রাফসান সাহেবের দীর্ঘ 2 মাসের রোগ ভোগের অবসান হলো অবশেষে। কান্নায় ভেঙে পড়ল সবাই। কৌশিক দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে, চোখের কোণে একটা অশ্রু জমেছে ওর। কে বলেছে ছেলেরা কাঁদে না? কাছের মানুষ হারানোর কষ্ট কেমন কৌশিক যে বুঝে। মা বাবার পর আপন বলতে এই এক মামাই ছিল ওদের। উনিও আজ চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। রাফসান সাহেবের মৃত্যুর পেরিয়ে গেছে 1 সপ্তাহ। একটার পর একটা ধাক্কা দুর্বল করে দিচ্ছে কাশফিয়াকে। সবকিছু ছেড়ে ইয়াসের চলে যাওয়াটা যে খুব কষ্ট দিচ্ছে ওকে, পুড়াচ্ছে ভিতরটা। কি করলে অবসান ঘটবে এই কষ্টের? কিভাবে আমার কাছে পাবে ইয়াসকে? কাশফিয়া রুমের পাশ দিয়েই যাচ্ছিল কৌশিক। কাশফিয়া রুমের পরেই ওর রুমটা। রাত প্রায় 12টার কাছাকাছি হবে। এত রাতে কাশফিয়া রুমের দরজা খোলা দেখে চিন্তা হলো ওর। উকি মেরে দেখলো মেঝেতে বসে আছে কাশফিয়া। চলন্ত সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছে। ভালো করে কাশফিয়াকে লক্ষ্য করলো কৌশিক। মেয়েটা কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালশিটে দাগ পড়েছে, লম্বা চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। যে কেউ দেখলে বলে দেবে অনেকদিন হলো নিজের যত্ন নেয় না কাশফিয়া। নিঃশ্বাস ছাড়লো কৌশিক। ভাবলো মনে মনে, বয়স বাড়ার সাথে সাথে কি কাশফিয়ার চঞ্চলতাও কমে গেছে? কিন্তু বাড়ি ফেরার পর থেকে যে কৌশিক আগের চঞ্চল কাশফিয়াকেই মিস করে যাচ্ছে সারাক্ষণ। কৌশিক তো ভেবে এসেছিল এতদিন পর ওকে দেখে দৌড়ে এসে ঝাঁপটে ধরবে কাশফিয়া, কত শত অভিযোগ জানাবে তাকে। কিন্তু তা তো কিছুই হলো না। কাশফিয়ার মলিন চেহারার দিকে তাকালেই মনে হয় বিষণ্ণতা ঘিরে ধরেছে ওকে। কথাগুলো ভেবে বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল কৌশিকের। ওর অনুপস্থিতিতে কি এমন ঘটেছে কাশফিয়ার সাথে? কেন এভাবে ভেঙে পড়েছে ওর বোন? কৌশিক কথা বলতে চাইলো কাশফিয়ার সাথে। ও রুমে যাবে বলে পা বাড়াতেই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পেছনে। মাথাটা ঘুরিয়ে তাকালো কৌশিক, দেখলো ইনায়া দাঁড়িয়ে আছে ওর থেকে 2 আতিন হাত দূরে। ইনায়া ওর চোখের ইশারায় কাশফিয়ার রুমে যেতে বারণ করলো কৌশিককে। কৌশিকও শুনলো ইনায়ার কথা। একবার তাকালো মেঝেতে বসে থাকা কাশফিয়ার দিকে, পরে আবার রুমের দরজাটা আটকে চলে গেল ইনায়ার সাথে। আকাশটা ঢেকে আছে অন্ধকারে, নিস্তব্ধতা বিরাজ করছে চারিপাশে। ইনায়া আর কৌশিক দুজনেই দাঁড়িয়ে আছে ছাদে, তাকিয়ে আছে আকাশ পানে। অনেকক্ষণ হলো এইভাবেই দাঁড়িয়ে আছে দুজনে। নীরবতা ভেঙে কথা বলল কৌশিক। আমার বোনটার কি হলো ইনায়া? বিধ্বস্ত অবস্থা চোখের সামনে দেখতে পারছি না আমি। কৌশিকের কথার উত্তরে বলল ইনায়া। ওকে একা থাকতে দাও কৌশিক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কথাটা বলেই চলে যাচ্ছিল ইনায়া। পথ আটকালো কৌশিক, শক্ত করে ওর হাত চেপে ধরলো। ব্রুকুচকে ইনায়ার দিকে তাকিয়ে বলল, তোর আবার কি হলো? আমার ফিরে যাওয়ার সময় হয়েছে কৌশিক। আম্মু আব্বু বারবার কল দিচ্ছেন। আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? আমি এখানে থাকতে আসিনি কৌশিক। এক ঝটকায় কৌশিকের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ইনায়া। পা বাড়ালো আবার চলে যাবে বলে। কানে এলো কৌশিকের কণ্ঠস্বর, বিয়ে করবে আমাকে? থেমে গেল ইনায়ার পা জোড়া। চোখ মুখে ওর খুশির ঝিলিক। কৌশিকের মুখে এই কথাটা শুনবে বলেই তো অপেক্ষা করছে সে। দেরিতে হলেও কথাটা শুনলো তবে। ফিরে তাকালো ইনায়া। কৌশিক ওর কাছে এসে হাত দুটো ধরে বলল, আমার ভবিষ্যৎ বাচ্চাদের আম্মু হবে ইনায়া? ভালোবাসবে আমাকে? মুচকি হাসলো ইনায়া। উপর নিচ মাথা নাড়িয়ে সাই জানালো কৌশিকের কথার। কৌশিকও হাসলো ইনায়ার হাসির উত্তরে। ওকে আলদে নিল নিজের বুকে। কলেজে যাবে বলে রেডি হচ্ছে কাশফিয়া। সকালে এই সিমির ফোন পেল সে। সুফিয়া বেগম নাকি অসুস্থ হয়ে পড়েছেন হুট করেই। ওনাকেই দেখবে বলেই যাচ্ছে। হোস্টেলে যাওয়াটা বাহানা মাত্র। ইয়াস না থাকলেও ওই বাড়ি আর বাড়ির মানুষগুলোর সাথে যে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে সে। মায়ের মতো শাশুড়ি অসুস্থ শুনে মন টিকছে না ঘরে, তাই তো সকাল সকাল রেডি হচ্ছে ও বাড়িতে যাওয়ার জন্য। কৌশিককে তো আর বলা যাবে না ওর বিয়ের বিষয়ে। কৌশিক কেমন ভাবে নেবে বিষয়টা এটাও তো জানা নেই কাশফিয়ার। আয়নার কাছেই দাঁড়িয়েছিল কাশফিয়া, চুলগুলো ঠিক করে নিচ্ছিল। তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়ার প্রতিবিম্ব দেখল সে। ঘুরে তাকালো ওদিকে, হেসে ভিতরে আসতে বলল ইনায়াকে। 2 হাতে কতগুলো শপিং ব্যাগ নিয়ে এসেছে ইনায়া। সবগুলো বিছানায় রেখে একটা একটা করে কাশফিয়াকে খুলে দেখালো সব। ওর পছন্দের সব জিনিসপত্র, চকলেট, চুড়ি, কত রকমের কসমেটিক্স রাখা এক একটা ব্যাগে। অবাক হলো কাশফিয়া। ইনায়া জানলো কিভাবে ওর পছন্দ অপছন্দ সম্পর্কে? পরক্ষণেই আবার ভাবলো হয়তো ওর ভাই বলেছে। ইনায়া মুচকি হেসে জিজ্ঞেস করলো কাশফিয়াকে, কেমন আছো উপমা? দ্রুত গতিতে মাথা তুলে তাকালো কাশফিয়া। হাসি মুখটা চুপসে গেল ওর। এই অতি পরিচিত ডাক নামটা যে কেবল ইয়াসের মুখেই মানায়। ইনায়া সেই নামে কেন ডাকছে ওকে?
নিজেকে স্বাভাবিক করে বলল কাশফিয়া। এই নামে আমাকে ডেকো না ইয়ানা আপু। কেন? এই নামে স্পেশাল কেউ ডাকে বুঝি? চুপ করে রইল কাশফিয়া। ওর যে নামটা শুনলেই মনে পড়ে যায় ইয়াসের কথা। পরে আবার নিজেকেই বকাঝকা দেয়। কেন ভাবে ওই স্বার্থপর মানুষটার কথা? ধ্যান ভাঙল কাশফিয়ার। ইনায়া ডেকে বলল ওকে। এই মেয়ে, কি ভাবছো এত? কথা কাটানোর জন্য বলল কাশফিয়া। কই কিছু না তো। তোমরা বিয়ে করছো কবে? তোমার এক্সাম শেষ হলে? আমার এক্সামের সাথে তোমাদের বিয়ের কি সম্পর্ক? তোমার এক্সাম শেষ না হলে আমাদের সাথে লন্ডন যাবে কি করে? ইনায়ার কথায় হাসলো কাশফিয়া। সময় নষ্ট করলো না আর। ইনায়ার নিয়ে আসা জিনিসপত্র সব গুছিয়ে রেখে চলে গেল সে কলেজের উদ্দেশ্যে। কথা ছিল কাশফিয়ার এক্সামের পরেই লন্ডনে ফিরে যাবে কৌশিকরা। কিছুদিন হলো পরীক্ষা শেষ হয়েছে কাশফিয়ার। এর মধ্যে আবার ইনায়ার আম্মু আব্বু এসেছেন দেশে। কৌশিক ইনায়ার আংটি বদল হয়েছিল আগেই। বিয়েটাও ফেলে রাখতে চাইলেন না ওনারা। কৌশিক ছেলেটা দেখতে সুন্দর, ভালো চাকরি করে, তার উপর আবার একমাত্র মেয়ের পছন্দ। তাই এই বিয়েতে বাধা দেননি কেউই। সুন্দর মতোই বিয়ে হয়েছে ওদের। কৌশিক ইনায়ার বিয়ের 1 সপ্তাহ হলো। কাশফিয়ার পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন, রেজাল্টও বেরিয়ে যাবে হয়তো। তাই আর দেরি করলো না কৌশিক। আজকেই ওরা ফিরে যাবে লন্ডনে। বাড়িতে এখনও আছেন রুমি বেগম। উনি চির কৃতজ্ঞ কৌশিকের কাছে। এত কিছুর পরেও ঠাঁই দেবে বাড়িতে ধারণাতেও ছিল না ওনার। সময়টা সকাল, চারদিকে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। নির্জন নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে কাশফিয়া। কোলে ওর ছোট্ট একটা বিড়াল ছানা। কাশফিয়া এই বিড়ালটার নাম দিয়েছে মমি। দিনের বেশিরভাগ সময়ই এই বিড়ালটার সাথে কথা বলে কাটাই সে। বাতাস বইছে চারদিকে। সে বাতাসের সাথে পাল্লা দিয়ে রাস্তার 2 পাশে থাকা গাছের ডালপালাগুলো দুলছে বারবার। লন্ডনে আসার পর আজকে দ্বিতীয়বার হাঁটতে বেরিয়েছে কাশফিয়া, তাও একা একা। কৌশিক বা ইনায়াকে বলে আসেনি কিছুই। ওরা চিন্তা করছে হয়তো, করলে করুক, কাশফিয়ার মনটা ভালো নেই। মন খারাপগুলো উড়িয়ে দিতেই প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে এসেছে সে। একটা সাদা কালো রঙের লং কুর্তি পরেছে কাশফিয়া। গলায় সাদা রঙের একটা ওড়না পেঁচিয়ে রেখেছে। কোমর পেরিয়ে যাওয়া লম্বা চুলগুলো খুলে দিয়েছে। হাঁটতে হাঁটতে একটা অর্ধ পরিচিত ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়েছে সে। বাড়িটার দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছে। আগেরবার যখন ইনায়ার সাথে ঘুরতে বেরোলো, এখানে এসেই দেখা হয়েছিল মমির সাথে। তারপর আর কি, মমিকে ভালো লাগলো কাশফিয়ার। অসহায়ের মতো একা একা ঘুরছিল মমি, তাই নিয়ে গেল নিজের সাথে করে। ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থেকে এইসবই ভাবছিল কাশফিয়া। ভাবলো এবার চলে যাবে জায়গাটা ছেড়ে। অসাবধানতায় হোঁচট খেয়ে পড়ে যেতে নিল সে। কোনোভাবে আবার সামলে নিল নিজেকে। কিন্তু ওর হাতে থাকা বিড়াল ছানাটা কোথায় যেন চলে গেল তখন। কাশফিয়া চারদিকে তাকিয়ে খুঁজল বিড়ালটাকে। না পেয়ে ভাবলো এবার ফ্ল্যাটের ভিতরে গিয়েই খুঁজবে। ফ্ল্যাটের ভিতরে ঢুকে আশেপাশে মমিকে খুঁজল কাশফিয়া। পেয়েও গেল সে। পা বাড়ালো মমিকে নিয়ে আসবে বলে, কিন্তু তখনই কেউ এসে কোলে তুলে নিল মমিকে। মমির থেকে চোখ সরিয়ে ওই মানুষটার দিকে তাকালো কাশফিয়া। পিছিয়ে গেল কয়েক পা। চোখের সামনে এ কাকে দেখছে সে? ইয়াস দাঁড়িয়ে আছে কাশফিয়ার থেকে কিছুটা দূরেই। কাশফিয়ার যে বিশ্বাসই হচ্ছে না কিছুই। সে কি স্বপ্ন দেখছে, না হয়তো সত্যিই দেখছে। ওর যে ইচ্ছে করছে ইয়াসের কাছে যেতে, ইয়াসকে জিজ্ঞেস করতে কেন এত কষ্ট দিল ওকে, কেন এতদিন পালিয়ে বেরিয়েছে ওর থেকে। ইয়াস কি উত্তর দেবে কাশফিয়ার সব প্রশ্নের? হয়তো না, এতদিনে হয়তো ভুলেই গেছে সে কাশফিয়াকে। কাশফিয়া ভাবছে কথাগুলো। এর মধ্যেই মুখ তুলে তাকালো ইয়াস। ইয়াসকে ভালোভাবে লক্ষ্য করলো কাশফিয়া। আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে ইয়াস। গায়ে থাকা কালো রঙের শার্টটার বুকের দিকের কয়েকটা বোতাম খুলে রেখেছে। চুলগুলো কেমন এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালের সাথে। ইয়াস তো অগোছালো নয়, তাহলে এই অবস্থা কেন ওর? ইয়াস তাকিয়েছে কাশফিয়ার চোখ বরাবর। একটু একটু করে এগিয়ে আসলো ওর কাছে। ইয়াসের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে আগে থেকেই জানতো কাশফিয়া এখানে আসবে, অপেক্ষা করছিল ওর জন্যই। ইয়াস মুচকি হেসে ফ্ল্যাটের দরজার দিকে হাত দেখিয়ে বলল কাশফিয়াকে, ওয়েলকাম টু আওয়ার নিউ হোম মিসেস ইয়াস রায়হান। চোখ রাঙিয়ে তাকালো কাশফিয়া। ধারালো কণ্ঠে বলল, হু ইজ ইয়াস রায়হান? এই নামের কাউকে আমি চিনি না, আর না তো আমি কারোর মিসেস। বাঁকা হাসলো ইয়াস। কাশফিয়ার চোখে চোখ রেখে বলল, অথচ তোমার মনের অলিন্দে আমার নামটাই প্রতিধ্বনিত হয় নিঃশব্দে। আমার অস্তিত্ব মুছে ফেলার সাহস তোমার কোনো কালেই হবে না উপমা। তুমি যে আস্ত আমিটাকেই ধারণ করছো নিজের আত্মার গভীরতম স্তরে,
নিঃশ্বাসের প্রতিটি কম্পনে। ইয়াসের কণ্ঠস্বর, প্রতিটা কথা কানে বাজছে কাশফিয়ার। সব রেখেও এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াসের মুখ পানে। ইয়াসের ঠোঁটের কোণে লেগে থাকা হাসি দেখে রাগ হলো কাশফিয়ার। মানুষটা তো ভালোই আছে ওকে ছাড়া। কাশফিয়া তো বোকা যে ওকে ছেড়ে এসেছে, তার জন্যই হাই হতাশ করে মরেছে এতদিন। না, কাশফিয়া ভুল করেছে। ইয়াস নামক পাষাণ মানুষটাকে নিয়ে আর ভাববে না সে, আর ভালোবাসবে না নিজের সবটুকু দিয়ে। কাশফিয়া এগিয়ে এলো ইয়াসের কাছে। ওর হাতে থাকা মমিকে নিতে চাইলে আসলো না মমি। কেমন ঘাপটি মেরে বসে আছে ইয়াসের কোলে, মনে হচ্ছে আগে থেকেই চেনে ওকে। অবাক হলো কাশফিয়া, বিড়ালটা কি তবে ইয়াসের? হয়তো ইয়াসেরই। ওর ফ্ল্যাটের সামনেই তো পেয়েছিল মমিকে। নিশ্চিত হবে বলে জিজ্ঞেস করলো কাশফিয়া। বিড়ালটা কি আপনার? ইয়াস তাকিয়েছিল কাশফিয়ার দিকে। ও তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। কি যেন ভেবে কাশফিয়া চোখ সরিয়ে নিল অন্যদিকে। মুচকি হেসে বলল ইয়াস, আমাদের? তার মানে আপনার? হুম, আমার মানেই তো তোমার, তোমার মানেই আমার, সুতরাং আমাদের। আপনার মানেই আমার? এটা কে বলেছে? আপনি আর আমি আলাদা। আপনার কিছুই আমার নয়, আর না তো আমার কিছু আপনার। পুরো তুমিটাই তো আমার, উপমা। ইয়াসের মন ভোলানো কথা তেমন পাত্তা দিল না কাশফিয়া। নিজের বলা কথাটা শেষ হতেই চলে যাচ্ছিল সে। ইয়াসের কণ্ঠস্বর কানে আসলো আবার। মমিকে নিবে না? পা জোড়া থেমে গেল কাশফিয়ার। এই বিড়ালটার নাম যে ও মমি দিয়েছে ইয়াস জানলো কি করে? অদ্ভুত সব প্রশ্ন জাগছে কাশফিয়ার মনে। মমি কি কথা বলতে পারে? কোনোভাবে কি বলেছে কথাটা ইয়াসকে? পরক্ষণেই আবার নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলছে কাশফিয়া, থুর, আমি কি সব ভাবছি? বিড়াল কি করে কথা বলবে? ইয়াস কি তবে কালো জাদু জানে? না হলে শুনলো কোথা থেকে কাশফিয়া বিড়ালটার নাম দিয়েছে মমি? মনের প্রশ্নগুলো সব মনেই রেখে দিল কাশফিয়া। ইয়াসের সাথে এত কথা বলতে চায় না সে। কাশফিয়া ঘুরে তাকালো, মেজাজ দেখিয়ে বলল ইয়াসকে, আপনি যেমন আপনার বিড়ালটাও তেমনই হবে। রাখুন ওকে নিজের কাছেই। জেনে শুনে আমি সাপ পালবো না। কিন্তু মমি তো সাপ নয় উপমা, ও আমার আদুরে বিড়াল ছানা যতটা আদুরে তুমি। কাশফিয়ার কানে যায়নি ইয়াসের কথা। সে তো এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াসের কোলে থাকা মমির দিকে। মনে মনে ভাবছে, যেমন বেঈমান স্বার্থপর মালিক তেমন তার বিড়াল। কত যত্ন করলো এই কয়টা দিন, সুন্দর একটা নাম দিল, আর এখানে এসে যেই না নিজের মালিককে পেল, চলে গেল তাকে ছেড়ে। কাশফিয়ার রাগ হলো মনে মনে। ভেবে নিল মমি আর মমির মালিক কাউকেই ভালোবাসবে না আর সে। রাত প্রায় 1টার কাছাকাছি। বিছানায় পড়ে ছটপট করছে কাশফিয়া। ঘুম নেই ওর দু চোখের পাতায়। চোখ বন্ধ করলেই কেন বারবার দেখছে ইয়াসকে। ওর গায়ের পরিচিত পারফিউমের ঘ্রাণ পাচ্ছে বারবার। চেনা পরিচিত ডাক নামটা কানে বাজছে ওর। কেন হচ্ছে এমন? কেন নিজের মন থেকে চেয়েও মুছতে পারছে না ইয়াসের অস্তিত্ব? মাঝে মধ্যে এটা ভাবলে অবাক লাগে কাশফিয়ার। লোকটা পুরোপুরি দখল করে নিয়েছে ওর মন মস্তিষ্ক। তাই তো যেদিকে তাকাই সেদিকেই দেখতে পাই ইয়াসকে। অনেক ভাবনা চিন্তা করলো কাশফিয়া। বড় একটা শ্বাস ছেড়ে চোখ দুটো বন্ধ করলো আবারও। যাই হয়ে যাক, ঘুমোবে এবার, আর ভাববে না ইয়াসকে নিয়ে। এই হলো কাশফিয়ার উদ্দেশ্য। নিজের ভাবনায় কাশফিয়া সফল হলো বটে। অনেক চেষ্টার পর ঘুম এলো ওর দু চোখের পাতায়। বেঘরে ঘুমাচ্ছে কাশফিয়া। মনে হচ্ছে কেউ এসে বসেছে ওর পাশে। নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ এঁকে দিচ্ছে ওর পুরো মুখে। লোকটার হাতের অবাধ্য বিচরণ চলছে পুরো শরীর জুড়ে। বারবার মনে হচ্ছে এই স্পর্শের সাথে পরিচিত সে। আচমকাই চোখ খুলে তাকালো কাশফিয়া। দরজার দিকে তাকিয়ে দেখলো আগের মতোই বন্ধ আছে দরজাটা। শুকনো ঢোক গিলে উঠে বসলো সে। যেই না পাশ ফিরে তাকালো, নজরে আসলো পরিচিত মুখ। মাথায় হাত ঠেকিয়ে কাশফিয়ার ঠিক পাশেই শুয়ে আছে ইয়াস। ঠোঁট কামড়ে হাসছে সে। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। ভরকালো কাশফিয়া। এত রাতে ইয়াস ওর রুমে কিভাবে আসলো? কী বা করছে? চিৎকার দিতে চাইলো কাশফিয়া, কিন্তু তার আগে ইয়াস নিজের হাত দিয়ে মুখ চেপে ধরলো ওর। কিছুক্ষণ না যেতেই কাশফিয়ার মুখের উপর থেকে নিজের হাতটা সরালো ইয়াস। আবারও কিছু বলবে কাশফিয়া, তখন ইয়াস আঁকড়ে ধরলো ওর ঠোঁট জোড়া। শক্ত করে কাশফিয়ার কোমর চেপে ধরে নিয়ে এলো নিজের কাছে। কাশফিয়া হাত দুটো আপনা আপনি চলে গেল ইয়াসের বুকে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। আর কিছুক্ষণ এভাবে থাকলে মরেই যাবে সে, এই ভেবে সজোরে ধাক্কা দিল ইয়াসের বুকে। কিন্তু লাভ হলো না কিছুই। টলাতে পারলো না ইয়াসকে। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল কাশফিয়াকে। সাথে সাথেই ওর বুকে ধাক্কা দিল কাশফিয়া। জোরে জোরে শ্বাস ফেলে বলল, মানে কি এসবের? কেন এসেছেন এখানে? ঠোঁট খামড়ে হাসছে ইয়াস। উত্তর দিল কাশফিয়ার কথার, তোমাকে আদর দিতে এসেছি বউ। কতদিন হলো আদর দেই না তোমাকে। আমার আদরের অভাবে
অনেকটা শুকিয়ে গেছো তুমি। ইয়াসের কথায় কাশফিয়ার রাগ হচ্ছে অনেক। মুখ ভেঙচি কেটে বলল ওকে। একদমই না। তাহলে নিশ্চয়ই আমার চিন্তায় শুকিয়েছো তুমি। আমারই তো উচিত দিনে 3 বেলা আদর দিয়ে তোমাকে সুস্থ করে তোলা। যতই হোক আমার একমাত্র বউ তুমি। ভ্রুকুচকালো কাশফিয়া, রেগে বলল ইয়াসকে। আপনি কি ভেবেছিলেন আপনার বিরহে মরে যাব আমি? দেখুন, আমি দিব্যি বেঁচে আছি, হাঁটাচলা করছি। আপনার চলে যাওয়া আমার কোনো ক্ষতি করেনি, হবেও না। এসব মন ফোলানো কথা বাদ দিয়ে চলে যান এখান থেকে। কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ছাড়লো কাশফিয়া। মুখ সরিয়ে নিল অন্যদিকে। বিছানা থেকে উঠলো চলে যাওয়ার উদ্দেশ্যে। পা বাড়াতেই টান পড়লো ওর হাতে। ঘুরে তাকাতেই ইয়াস একটানে ওকে বসালো নিজের কোলে, মিশিয়ে নিল নিজের বুকের সাথে। মুচকি হেসে বলল কাশফিয়াকে। আমাকে ভুলে গেছো বোমা? ইয়াসের মুখ পানে তাকালো কাশফিয়া, অভিমানী স্বরে বলল। হ্যাঁ, ভুলে গেছি। আমি বেঈমানদের মনে রাখি না। যে আমাকে ভুলে গিয়ে ভালো থাকতে পারে তাকে আমি মনে রাখবো কেন? আরও কত কথা বলতে চেয়েছিল কাশফিয়া, কিন্তু বাধা দিল ইয়াস। হঠাৎ করেই নিজের ঠোঁট ছুঁয়ে দিল কাশফিয়ার ঠোঁটে। কাশফিয়ার কি যেন হলো, বাধে দিল না ইয়াসকে। খামচে ধরলো ওর মাথার এলোমেলো চুলগুলো। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল ওকে। ছলছল চোখ জোড়া নিয়ে কাশফিয়া তাকিয়ে রইল ইয়াসের মুখ পানে। ইয়াস ওর কোলে বসে থাকা কাশফিয়ার হাতটা টেনে এনে রাখলো নিজের বুকের বাম পাশে। ঘাড় কাত করে কাশফিয়ার দিকে তাকিয়ে বলল। ভুলিনি উপমা, তুমি তো আমার এখানটাই ছিলে সর্বক্ষণ। কখনো কখনো হৃৎপিণ্ডের অসহ্য ব্যথা হয়ে অনুভব করাতে তোমার শূন্যতা। প্রিয় মানুষটার এমন কথাই অভিমানীর অভিমান ভাঙল কিনা কে জানে, কিন্তু সে যে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। ইচ্ছা করছে ইয়াসকে জড়িয়ে ধরে কান্না করতে, পরক্ষণেই আবার জেদ হচ্ছে। মনে পড়ে যাচ্ছে ইয়াস ওকে কষ্ট দিয়েছে এতদিন, সেও এত তাড়াতাড়ি ধরা দেবে না ইয়াসের কাছে। কারো পদধ্বনি ভেসে আসলো কাশফিয়ার কানে। হকচকিয়ে উঠল সে। কৌশিক বা ইনায়া কেউ যদি এত রাতে ইয়াসকে এখানে দেখে, কিভাবে নিবে ব্যাপারটা? হয়তো খারাপ ভাববে ওর সম্পর্কে। অসহায় মুখ করে ইয়াসকে বলল কাশফিয়া। আপনি চলে যান এখান থেকে। হুম, আমি চলে গেলে তোমাকে আদর দিবে কে? বাদরামো না করে যান বলছি। ঠিক আছে, তাহলে চুমু দাও। না দিলে কি করবেন? ঠোঁট কামড়ে হাসছে ইয়াস। একটু একটু করে এগিয়ে আসছে কাশফিয়ার দিকে। কাশফিয়া হয়তো বুঝলো কি হতে চলেছে, ধাক্কা দিতে চাইলো ইয়াসকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল। ঠিক আছে। চুমু দিবে? চোখ মুখে রাগের আভাস কাশফিয়ার, তবুও ওপর নিচ মাথা নাড়িয়ে জবাব দিল ইয়াসের কথায়। হাসলো ইয়াস, এগিয়ে আসলো কাশফিয়ার দিকে। কাশফিয়া গলা আঁকড়ে ধরলো ইয়াসের, আলতো করে ঠোঁট ছোয়ালো ওর ঠোঁটে। কাশফিয়া রুমের সামনে দিয়েই যাচ্ছিল ইনায়া। ভাবলো দেখে যাবে কাশফিয়া ঘুমিয়ে পড়েছে কিনা। রুমের দরজাটা খোলাই ছিল। ইয়াস সেখানে এসেছে এটাও ইনায়ার অজানা নয়, তবে ভেবেছিল এত সময় নিশ্চয়ই চলে গেছে ইয়াস। দরজাটা ঠেলে দিতেই ভিতরের এমন দৃশ্য দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেল ওর। লজ্জায় চলে যেতে চাইল সে। আবারও তাকালো ওদের দিকে, গলা খাকারি দিয়ে বলল। মানে অভিমান কমেছে, তবে আমি কিছুই দেখিনি। চালিয়ে যাও তোমরা। ইনায়ার কথা শুনে ভূত দেখার মতো চমকে উঠল কাশফিয়া। এদিকে ইয়াসের ভাবভঙ্গির পরিবর্তন হয়নি একটুও। এখনও সে বসে আছে আগের মতোই, তাকিয়ে আছে কাশফিয়ার সুন্দর মুখটির দিকে। কাশফিয়া পড়েছে ভারী লজ্জায়। ইচ্ছে করছে এক্ষুনি পালিয়ে যেতে এখান থেকে। ইয়াস দেখছে ওর লজ্জাবতী লাজে রাঙা মুখমণ্ডল। কি যেন ভেবে হুট করেই জড়িয়ে ধরল কাশফিয়াকে। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে ইনায়ার উদ্দেশ্যে বলল। আমার উপমা লজ্জা পাচ্ছে। ইনায়া, তুই এখান থেকে যা। আমার বউ লজ্জায় জ্ঞান হারালে তোকে হাজতবাস করাবো কিন্তু। মুখ টিপে হাসলো ইনায়া। বেরিয়ে গেল কাশফিয়া রুম থেকে। তবে দুজনের মধ্যে বনিবনা হয়ে গেছে দেখে ভালোই লাগছে ওর। মাত্রই হসপিটাল থেকে বেরোলো রুহি। পাশেই উজ্জ্বল। মুখটা কেমন বজার করে রেখেছে উজ্জ্বল, হাতে কতগুলো রিপোর্ট ওর। রুহি তাকালো উজ্জ্বলের দিকে, মুচকি হেসে বলল ওকে। আমি চলে যাব, তাই কষ্ট পাচ্ছ ভাইয়া? মনের এমন কথায় বুকের ভেতরটা কেঁপে উঠল উজ্জ্বলের। হাতের মেডিকেল রিপোর্টগুলো পড়ে গেল মাটিতে। চোখ গড়িয়ে দু ফোঁটা পানিও গড়িয়ে পড়ল ওর, কিন্তু বুঝতে দিল না রুহিকে। মিথ্যা আশ্বাস দিয়ে বলল। তোর কিছুই হবে না রুহি, আমি আছি তো। আমি তোকে বাইরের দেশে নিয়ে যাব। বড় বড় ডাক্তারদের ট্রিটমেন্টে তুই ভালো হয়ে যাবি। তুমি মিছি মিছি আমাকে সান্ত্বনা দিতে আর নিজের মনকে বোঝাতে এভাবে বলছো ভাইয়া। আমি ঠিক হব না, এটা তুমি নিজেও জানো। মরণব্যাধি শরীরে বাসা বাঁধলে মানুষ ভালো হয় বুঝি? উজ্জ্বলের কান্না পাচ্ছে। একমাত্র বোনটার এই অবস্থা সহ্য হচ্ছে না ওর। কিছু না ভেবে
রাস্তার মাঝখানেই জড়িয়ে ধরল রোহিকে। বুকের ভেতরটায় কষ্ট হচ্ছে ওর। আল্লাহ কি সব মন্দ ওদের ভাগ্যেই লিখেছেন? বোনকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদল উজ্জ্বল। অনেক দিন ধরেই অসুখে ভুগছে রুহি। বারবার বললেও হসপিটালে আসতে রাজি হয়নি সে। হয়তো আন্দাজ করতে পেরেছিল মারাত্মক কোনো রোগ হয়েছে ওর শরীরে। উজ্জ্বল এক এক করে মাটিতে পড়ে থাকা মেডিকেল রিপোর্টগুলো সব হাতে তুলে নিল। তারপর রোহিকে বলল, চল বাড়ি ফিরি। তুমি চলে যাও ভাইয়া, আমি একটু হাঁটাহাঁটি করব, প্রকৃতির সাথে কথা বলবো। উজ্জ্বল শুনল বোনের কথা। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলল রোহিকে। চারিদিকে হালকা বাতাস বইছে, প্রকৃতিও খুব শান্ত। এই পরিবেশে হাঁটলে যে কারোর মন খারাপ উড়ে যাবে নিমিষেই। রোহি হেঁটে যাচ্ছে শুনশান নিরিবিলি রাস্তাটা দিয়ে। হঠাৎ ওর কানে আসলো অতি পরিচিত সেই নামটা। হ্যাঁ, ইয়াসের নাম কানে এসেছে রোহির। দ্রুত গতিতে মাথা ঘুরিয়ে তাকালো রোহি। বুঝলো ওর ভুল হয়েছে। এক নামে তো অনেক মানুষই থাকে পৃথিবীতে। অন্য কাউকে হয়তো ইয়াস নামে ডেকেছে কেউ, তারই বোঝার ভুল হয়েছে। আবারও হাঁটতে শুরু করলো রোহি। রাস্তার দুই পাশেই সারিবদ্ধ অনেক গাছপালা। একটা জায়গায় সুন্দর করে বেঞ্চ পাতানো দেখে রোহি গিয়ে বসলো তাতে। কি যেন ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো রোহি। আকাশপানে তাকিয়ে বলল আফসোসের স্বরে, একটাই তো জীবন, খোদা আমার এক জীবনে এত অপূর্ণতা কেন দিলে তুমি? চোখ বন্ধ করে শ্বাস ছাড়লো রোহি। বেঞ্চের সাথে মাথাটা এলিয়ে দিয়ে কি যেন ভাবতে শুরু করলো সে। বিষণ্ণ মন নিয়ে গালে হাত দিয়ে সোফায় বসে আছে কাশফিয়া। তাকিয়ে আছে জানালার দিকে। ইনায়া এখন হসপিটালে, কৌশিক নিজের রুমেই আছে। ওর মাথাটায় প্রচণ্ড ব্যথা হয় মাঝে মধ্যে, তাই কাশফিয়াই বলেছে শুয়ে থাকতে। কৌশিকের সাথে কি হয়েছে ভাবলেই অন্তরাত্মা কেঁপে ওঠে ওর। ইনায়ার থেকেই শুনেছে সবটাই। কৌশিক লন্ডনের এক নামী ল ফার্মে কর্পোরেট লয়ার হিসেবে কাজ করে। শেষবার যে কোম্পানির কেস লড়ছিল সেই কোম্পানি একটা বড় চুক্তিতে প্রতারণা করেছে। এসব ঘটনা না জেনেই তাদের সাপোর্ট করেছিল কৌশিক। কিন্তু পরে যখন বুঝলো সে ভুল করেছে, ওই কোম্পানির বিরুদ্ধে চলে যায় সে। যা পছন্দ হয়নি কোম্পানির মালিকের। ওনারা সবাই ঝামেলা বাঁধিয়েছিলেন কৌশিকের সাথে। নানা ঝামেলায় কৌশিকের জবটাও চলে যেতে বসেছিল। ইয়াস আর কৌশিক দুজনে বেস্ট ফ্রেন্ড। ইনায়ার সাথে কৌশিকের পরিচয়টাও ইয়াসের মাধ্যমেই। সবটা শুনে ইয়াস কোনোভাবে জড়িয়ে পড়েছিল এসবের সাথে। কৌশিকের প্রতি এমন অন্যায় মেনে নিতে পারেনি সে। ওই কোম্পানিটার ইয়াসের স্টুডেন্ট মেহেকের আব্বুর। ইয়াসের বাড়াবাড়ি দেখে কৌশিকের রাগ টুনি মেটাতে চেয়েছিলেন ইয়াসের প্রতি। ইয়াস ক্লাস নিচ্ছিল সেদিন। তখনই কেউ কল দিল কৌশিকের বিপদ হয়েছে। মাথায় কাজ করছিল না ইয়াসের। ভাবল ঘটনা সত্যি। ছুটে যাচ্ছিল ওদের দেওয়া লোকেশনে। তখনই দ্রুত গতিতে কোথা থেকে একটা গাড়ি আসলো। উদ্দেশ্য হয়তো ইয়াসকে মারা। কিন্তু কৌশিক বাঁচিয়ে দিল ইয়াসকে। ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল রাস্তা থেকে। গাড়িটা এসে ইয়াসের বদলে কৌশিককেই ধাক্কা দিল। কৌশিক গিয়ে ছিটকে পড়ল কিছু দূরে। পাকা রাস্তায় এভাবে পড়ায় মাথাটায় ব্যথা পেল অনেক। তখনও কেউ বুঝেনি এত কিছু কেন হলো। সব ভুলে ইয়াসের মাথায় আসলো যে করেই হোক কৌশিককে বাঁচাতে হবে। হসপিটালে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল কৌশিক, ভাঙা ভাঙা কণ্ঠে বারবার বলছিল ইয়াসের হাত ধরে। ওর কিছু হয়ে গেলে কাশফিয়াকে যেন দেখে রাখে ইয়াস। ওর কাছে যেন পৌঁছে দেয় কৌশিকের মৃত্যুর খবর। কথাগুলো ভাবনায় আসলে কেমন ভয় লাগে কাশফিয়ার। ওর অজান্তে কত কিছু হয়ে গেছে কৌশিকের সাথে, নিজেও জানে না সে। দরজার টুংটাং আওয়াজে ধ্যান ভাঙলো ওর। নিজেকে স্বাভাবিক করলো কাশফিয়া। উঠে গিয়ে খুলে দিল দরজাটা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মনে হয় খুব একটা খুশি হলো না কাশফিয়া। ইয়াস দাঁড়িয়ে আছে দরজার সামনে। ওর কোলে ঘাপটি মেরে বসে আছে মমি। ইয়াস কিছু বলবে তার আগেই চোখ মুখ শক্ত করে বলল কাশফিয়া, কি চাই? যদি বলি তোমাকে চাই, তাহলে বলবো ফিরে যান।